আজকের পর থেকে ডেন্টাল পেইন ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের অনেক ক্ষেত্রেই হচ্ছে পেইনের অরিজিনটা আসলে কোথায় সেটা ডায়াগনোসিস করার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। যেমন পেশেন্টের কমন কমপ্লেইনই থাকে, স্যার আমার দাঁতে ব্যথা। দাঁতে যে ব্যথা আসলে কি কারণে ব্যথাটা হচ্ছে? পেশেন্ট হচ্ছে যদি ডেন্টাল কোনো কন্ডিশনের জন্য হচ্ছে ব্যথা নিয়ে আসে, কোনো ক্যারিজের জন্য বা অন্য কোনো ট্রমার জন্য ব্যথা নিয়ে আসে, সেক্ষেত্রেও দাঁতে ব্যথা। যদি কোনো বনি কন্ডিশনের জন্য ব্যথা হয়ে থাকে তখনও দাঁতে ব্যথা। যদি কোনো সাইনাসের প্রবলেমের জন্য ব্যথা হয়ে থাকে তখনও দাঁতে ব্যথা। যদি নিউরালজিয়ার জন্য ব্যথা হয়ে থাকে তখনও দাঁতে ব্যথা। তাহলে আসলে ব্যথার অরিজিনটা আসলে কোথায়? এই বিষয়টা এক্সক্লুড করার জন্যই আমি আজকে এই পেইন ডায়াগনোসিস নিয়ে একটু আলোচনা করছি, যাতে আমাদের পেইনের ডায়াগনোসিস করতে খুব সহজেই আমরা এই বিষয়গুলো বুঝতে পারি। প্রথমেই একজন পেশেন্ট আসলো, আমরা একটা সিনারিও চিন্তা করি। একজন পেশেন্ট গালে হাত দিয়ে আসলো, সে এসে বলল যে স্যার আমার দাঁতে ব্যথা। কিন্তু আসলে যে কোথায় ব্যথা, সে একটা দাঁত আমাকে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে যে স্যার এই দাঁতে ব্যথা হচ্ছে। পেশেন্টের দাঁতে ব্যথা। তাহলে প্রথমে আমরা কি চিন্তা করব? প্রথমে আমরা চিন্তা করব পেশেন্টের যে কোনো ডেন্টাল কন্ডিশনের জন্য হয়তো দাঁতে ব্যথাটা হচ্ছে। আচ্ছা, ব্যথা হয় মূলত হচ্ছে পালপাইটিসের ক্ষেত্রে। পালপাইটিস দুই ধরনের, একটা হচ্ছে ইরিভার্সিবল আর একটা হচ্ছে রিভার্সিবল। সেক্ষেত্রে আমরা প্রথমেই হচ্ছে পেশেন্টের প্রপার একটা হিস্ট্রি নিব। হিস্ট্রির মাধ্যমেই কিন্তু আমাদের অর্ধেকের বেশি ডায়াগনোসিসটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা পালপাইটিসের হিস্ট্রিগুলো নিব। যেমন যদি হচ্ছে রিভার্সিবল পালপাইটিস হয় তখন পেশেন্টের ইন্টারমিটেন্ট পেইন হবে। যদি ইরিভার্সিবল পালপাইটিস হয় তখন হচ্ছে পেশেন্টের হচ্ছে নাইট পেইন বেশি হবে, রাতের বেলা ব্যথাটা বেশি হবে, কারণ হচ্ছে রাতের বেলা ভেনাস রিটার্ন বাড়ে। তারপর পেশেন্টের পেইনটা হচ্ছে কন্টিনিউয়াস পেইন হবে ইরিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে, এবং রিভার্সিবলের ক্ষেত্রে হচ্ছে থেকে থেকে আসবে কিন্তু অনেক ইন্টেন্স পেইন হবে। এখন তাহলে এই বিষয়গুলো যদি থাকে তখন আমরা ধারণা করে নিব যে পেশেন্টের পালপাইটিসের জন্য হচ্ছে ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আরও কনফার্ম হব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করব কোনো ক্যারিজ আছে কিনা বা অন্য কোনো প্রবলেম বা কোনো ডিফেক্টিভ রেস্টোরেশন থাকে কিনা। তারপর আমরা আরও কনফার্ম হওয়ার জন্য রেডিওগ্রাফ করব। রেডিওগ্রাফের মধ্যে আমরা হচ্ছে বুঝতে পারবো কোনো পেরিএপিক্যাল লেশন থাকে কিনা। এই টাইপের বিষয়গুলোর মাধ্যমে আমরা হচ্ছে ডেন্টাল পেইনগুলো ডায়াগনোসিস করব। সেক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠান্ডা গরমের সাথে পেইন হচ্ছে অ্যাগ্রেভেট করে কিনা। পালপাইটিস ডায়াগনোসিসের জন্য এই ঠান্ডা গরম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর মাধ্যমে এই কোশ্চেনগুলো, এই হিস্ট্রি, এই ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং রেডিওগ্রাফ, এগুলোর মাধ্যমে যদি আমরা প্রথমেই ডায়াগনোসিস করে ফেলতে পারি যে পেশেন্টের যে কোনো ডেন্টাল কন্ডিশনের জন্যই এই ব্যথাটা হচ্ছে, হয়ে গেল ডায়াগনোসিস কমপ্লিট। কিন্তু যদি ডায়াগনোসিসটা আমরা করতে না পারি, পেশেন্টের টুথ স্ট্রাকচারগুলো মোটামুটি ইনটেক, রুট এরিয়া, পেরিএপিক্যাল রিজিয়ন যথেষ্ট ভালো, তখন আমরা কি চিন্তা করব? তখন আমাদেরকে ভাবতে হবে পেশেন্টের কোনো বনি কন্ডিশন আছে কিনা। কোনো বনি কন্ডিশন বলতে সাধারণত আমরা ম্যাক্সিলা ম্যান্ডিবলের ক্ষেত্রে অস্টিওমাইলিটিসটা বেশি চিন্তা করব। পেশেন্টের যদি হিস্ট্রিটা এমন থাকে যে পেশেন্টের রিসেন্ট কোনো টুথ এক্সট্রাকশন হয়েছে, পেশেন্টের যদি রিসেন্ট কোনো টুথ এক্সট্রাকশন থাকে, আচ্ছা রিসেন্ট টুথ এক্সট্রাকশন যদি হয় তখন আমাদের হিস্ট্রিটা এমনভাবে নিব যে আপনার কি রিসেন্টলি হচ্ছে কোনো টুথ এক্সট্রাকশন হয়েছে, আপনার ব্যথাটা কেমন, আপনার ব্যথাটা কি অনেক ডিপ, অনেক থ্রবিং টাইপ, অনেক সিভিয়ার টাইপ। যদি পেশেন্ট এই ধরনের হিস্ট্রি দেয় তখন হচ্ছে আমরা চিন্তা করব ড্রাই সকেট অথবা অস্টিওমাইলিটিস। ড্রাই সকেটকে আমরা অ্যালভিওলার অস্টিওটিসও বলে থাকি। তখন আমরা চিন্তা করব হচ্ছে ড্রাই সকেট অথবা অস্টিওমাইলিটিস। এবং পেশেন্টের যদি হচ্ছে প্রিভিয়াস কোনো রেডিয়েশনের হিস্ট্রি থাকে, রেডিয়েশন হিস্ট্রি থাকলে তখন আমরা চিন্তা করতে পারি অস্টিওরেডিওনেক্রোসিস। আমার মনে হয় বিষয়টা আমরা একটু হলেও ক্লিয়ার হতে পেরেছে। যদি ডেন্টাল পেইন আমরা প্রথমে ডায়াগনোসিস করতে না পারি, পেশেন্টের যদি টুথ স্ট্রাকচারগুলো ইনটেক্ট থাকে, তখন আমরা চিন্তা করব হচ্ছে পেশেন্টের নিশ্চয়ই আন্ডারলাইং কোনো বনি কন্ডিশন আছে। সেক্ষেত্রে পেশেন্টের যদি রিসেন্ট কোনো এক্সট্রাকশন হিস্ট্রি থাকে বা অন্য যে কোনো অস্টিওস্কেলেটাল ডিসঅর্ডার থাকে, তখন কিন্তু আমরা চিন্তা করব এই পেশেন্টের এই ধরনের কোনো ডিসঅর্ডার আছে। সেক্ষেত্রে আমরা অ্যালভিওলার অস্টিওটিস চিন্তা করতে পারি, অস্টিওমাইলিটিস চিন্তা করতে পারি, অস্টিওরেডিওনেক্রোসিস চিন্তা করতে পারি। তো তখন আমরা সেই অনুযায়ী রেডিওগ্রাফ করব, সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করব। আচ্ছা, চলে গেল। এখন আমরা কিন্তু জানি অস্টিওমাইলিটিস, অস্টিওরেডিওনেক্রোসিস এই বিষয়গুলো কিন্তু ম্যান্ডিবলের ক্ষেত্রে মোস্ট কমন। ম্যাক্সিলাতেও যে হয় না তা না, ম্যাক্সিলাতেও হয়, বাট ম্যান্ডিবলের ক্ষেত্রে মোস্ট কমন। কিন্তু
পেশেন্ট যদি এই ধরনের কোনো হিস্ট্রি না দেয় এবং পেশেন্ট যদি ম্যাক্সিলারি টুথের ক্ষেত্রে এই পেইনের হিস্ট্রি দেওয়া শুরু করে যে আমার হচ্ছে আমার এই পাশের ম্যাক্সিলারি টুথে ব্যথা, পেশেন্ট তো আর এটা হিস্ট্রি দিবে না, পেশেন্ট বলবে আমার উপরের চাপার এই দাঁতে ব্যথা বা এই অংশটাতে ব্যথা। তখন আমরা কি চিন্তা করব? আমরা কিন্তু বনি কন্ডিশনটা পার হয়ে চলে এসেছি। তখন আমরা চিন্তা করব যেহেতু এটা ম্যাক্সিলাতে সে ইন্ডিকেট করছে, তখন আমরা চিন্তা করব খুব সম্ভবত এটা ম্যাক্সিলারি সাইনাসের প্রবলেম হতে পারে। আমি বিষয়টা শুরু থেকে আবার বলি, প্রথমেই আমরা কিন্তু ডেন্টাল কজগুলোকে আলাদা করে ফেললাম। প্রথমেই যদি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি যে এই পেইনটা কোনো ডেন্টাল কন্ডিশনের জন্য হচ্ছে, তখন আমরা ডেন্টাল কন্ডিশন ডায়াগনোসিস করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করব। বাট যদি আমরা সেটা না করতে পারি, যদি পেশেন্টের কোনো তেমন ডেন্টাল কন্ডিশন নাই থাকে, তখন আমরা চিন্তা করব কোনো বনি কন্ডিশন। আচ্ছা, যদি সেই বনি কন্ডিশনও না থাকে, তখন আমরা চিন্তা করব যদি পেশেন্টের হচ্ছে ম্যাক্সিলারি টুথের ক্ষেত্রে সে হচ্ছে এই ধরনের কমপ্লেনগুলো করে থাকে, তখন আমরা চিন্তা করব খুব সম্ভবত পেশেন্টের ম্যাক্সিলারি সাইনাসের প্রবলেম। সেই অনুযায়ী আমরা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাসের ক্লিনিক্যাল ফিচার, রেডিওগ্রাফ, সেই অনুযায়ী আমরা হচ্ছে পেশেন্টের হিস্ট্রিগুলো মিলানোর চেষ্টা করব। সাইনাসের কিছু হচ্ছে কমন সিমটম থাকে, নেজাল ডিসচার্জ আসে, ফাউল স্মেলিং ডিসচার্জ, তারপর সকালে রাতের বেলা হচ্ছে পেইন অ্যাগ্রেভেট করে, বেন্ড হলে, সামনের দিকে বেন্ড হলে হচ্ছে পেইন বাড়ে, তারপর এই ধরনের আরো হচ্ছে অনেকগুলো সিমটম আছে। তারপর রেডিওগ্রাফ আমরা ভালো করে দেখব। এইগুলো হচ্ছে ক্লিয়ার হবার পরে যদি আমরা এক্সক্লুড করতে পারি যে পেশেন্টের আসলে সাইনাসের প্রবলেম, সাইনোসাইটিসের প্রবলেম, তাহলে তখন আমাদের ডায়াগনোসিসটা হবে ম্যাক্সিলারি সাইনোসাইটিস। ওকে, এই পর্যন্ত আমরা ডায়াগনোসিস করে ফেললাম যে পেশেন্টের কোনো ডেন্টাল কজের জন্য পেইন হচ্ছে না, কোনো বনি কন্ডিশনের জন্য পেইন হচ্ছে না, পেশেন্টের আসলে সাইনাসের জন্য পেইন হচ্ছে। এখন যদি এটাও না হয় যে পেশেন্টের হচ্ছে সাইনাসেরও কোনো প্রবলেম নাই, সাইনোসাইটিসের কোনো প্রবলেম নাই, তখন আমরা কি করতে পারি? তখন আমরা ভালো করে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখব যে পেশেন্টের লোকাল কোনো ইনফেকশন আছে কিনা, লোকাল কোনো সফট টিস্যু, হার্ড টিস্যু ইনফ্লামেশন আছে কিনা সেটা দেখতে পারি। অথবা আমরা এটা দেখব যে পেশেন্টের টিএম জয়েন্টে কোনো প্রবলেম আছে কিনা। পেশেন্টকে হচ্ছে আমরা জিজ্ঞেস করব যে কানের সামনে ব্যথা হয় কিনা, তারপর হচ্ছে খাওয়া দাওয়ায় সমস্যা হয় কিনা, মুখ খুলতে সমস্যা হয় কিনা, এই ধরনের কিছু কমন হিস্ট্রি, কিছু কমন সিমটম আছে টিএম জয়েন্টের যাদের প্রবলেম হয়ে থাকে, তো সেই অনুযায়ী আমরা হচ্ছে হিস্ট্রি নিব। এবং অনেক সময় অনেক পেশেন্ট কিন্তু এই দাঁতের ব্যথা আর টিএম জয়েন্টের পেইনের এই বিষয়গুলো কিন্তু আলাদা করতে পারে না। টিএম জয়েন্টের পেইনও তাদের কাছে মনে হয় দাঁতের ব্যথা। এই বিষয়গুলো জানার জন্য টিএম জয়েন্ট ভালো করে পালপেট করব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, অসকালটেট করে দেখতে পারি যে এখানে কোনো ক্রিপিটাস ফিল করতে পারি কিনা, কোনো ক্র্যাকলিং সাউন্ড ফিল করতে পারি কিনা, তারপর তার কোনো ডিস্ক ডিজেনারেটিভ ডিজিজ আছে কিনা। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা টিএম জয়েন্টের প্রবলেমও এক্সক্লুড করে ফেলতে পারবো। তাহলে আমরা টিএম জয়েন্ট পর্যন্ত চলে আসলাম। এখন টিএম জয়েন্টেরও যদি পেশেন্টের কোনো সমস্যা না থাকে, সবকিছু যদি ইনটেক থাকে, পেশেন্টের মাউথ ওপেনিং যদি অ্যাডিকুয়েট থাকে, পেশেন্টের মুভমেন্টে কোনো প্রবলেম হয় না, ম্যাস্টিকেশনে কোনো প্রবলেম হয় না, কানের সামনেও কোনো ব্যথা নেই, কিছুই নেই, কোনো সিমটম নাই, তখন আমরা কি চিন্তা করতে পারি? তখন আমরা চিন্তা করব পেশেন্টের সম্ভবত কোনো নিউরালজিক প্রবলেম আছে। আমাদের দেশে ট্রাইজেমিনাল নিউরালজিয়া এই ডিজিজটা কিন্তু কমন একটা ডিজিজ। তো পেশেন্টের যদি ট্রাইজেমিনাল নিউরালজিয়া হয়, এটা কিন্তু আমরা তুলনামূলক একটু সহজভাবেই ডায়াগনোসিস করতে পারবো, বিকজ ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ক্ষেত্রে অনেকগুলো ট্রিগার পয়েন্ট থাকে। আমরা এটা ডায়াগনোসিস করার জন্য পেশেন্টের একটা ভালো হিস্ট্রি নিতে পারি। আমরা হচ্ছে ট্রিগার পয়েন্টগুলোতে দেখতে পারি পেশেন্টের পেইন অ্যাগ্রেভেট করে কিনা। প্রয়োজনে ডায়াগনস্টিক লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও দেখতে পারি যে একটা নির্দিষ্ট সময়ের জন্য পেশেন্টের পেইন রিলিফ হয় কিনা। অথবা ডায়াগনোসিসের জন্য হচ্ছে কার্বামাজেপিন দিয়ে দেখতে পারি যে পেশেন্টের কার্বামাজেপিনে রেসপন্স করতেছে কিনা। তো কার্বামাজেপিনে যদি হচ্ছে কোনো রেসপন্স করে বা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, অথবা খুবই সহজে যদি আমরা ট্রিগার পয়েন্টগুলোতে ডায়াগনোসিস করতে পারি যে পেশেন্টের আসলে নিউরালজিয়ার প্রবলেম, তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝে যাব ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেশেন্ট এটা। এক্ষেত্রে আমাদের দেশে একটা বিষয় খুব কমন হচ্ছে, ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেশেন্টগুলো একটা একটা করে সবগুলো হচ্ছে দাঁত ফেলে দেয়।
টুথ এক্সট্রাকশন করে ফেলে। এই দাঁত ফেলে দেওয়াটাই, এক্সট্রাকশন করে ফেলাটা কিন্তু আসলে তাদের দোষ না, বিকজ ট্রাইজেমিনাল নিউরালজিয়ার পেশেন্টগুলো মনে করে আসলে তাদের ব্যথাটা দাঁত থেকে হচ্ছে। কারণ হচ্ছে পেইন অফ দ্য ট্রিগার জোন অ্যান্ড পেইন ফাইবার ডিস্ট্রিবিউশন অফেন মিমিক পেইন অফ ওডোন্টোজেনিক অরিজিন। পেইনের ট্রিগার জোন এবং পেইনের ফাইবার ডিস্ট্রিবিউশনগুলো ওডোন্টোজেনিক অরিজিন, অর্থাৎ দাঁতের অরিজিন, মানে হচ্ছে দাঁত থেকেই আসলে পেইনটা আসছে, এমনটা আসলে মানে মনে হয়। তো যাই হোক, পেশেন্টরা মনে করে যে দাঁত থেকেই এই ব্যথাটা আসছে, সেজন্য হচ্ছে তারা এই দাঁতগুলো ফেলে দেয়। এক্ষেত্রে আমরা এমন অনেকগুলো পেশেন্ট পেয়েছি যারা একটা একটা করে মোলার রিজিয়নের অনেকগুলো দাঁত ফেলে দিয়েছে, ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার বোথ। এবং এরকমও পেশেন্ট পেয়েছি যাদের সামনের জাস্ট অ্যান্টেরিয়র কয়েকটা দাঁত হচ্ছে বাকি ছিল, বাকি সবগুলো দাঁত তারা হচ্ছে ফেলে দিছে। কিন্তু আসল কারণটা ছিল তাদের হচ্ছে নিউরালজিয়ার প্রবলেম। যদি পেশেন্টের নিউরালজিয়ার প্রবলেমও না থাকে, আমরা কিন্তু নিউরালজিয়ার প্রবলেমটা ডায়াগনোসিস করে ফেললাম যে পেশেন্টের আসলে অন্য কিছুই না, পেশেন্টের হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়ার প্রবলেম। পেশেন্টের যদি ট্রাইজেমিনাল নিউরালজিয়ারও প্রবলেম না থাকে, তখন হচ্ছে আমরা কি করব? তখন আমরা চিন্তা করব হচ্ছে পেশেন্টের অন্য কোনো মাসকুলার ডিসঅর্ডার আছে কিনা। মাসেল ডিসঅর্ডারগুলোরও অনেক সময় এরকম মনে হয় যে আসলে দাঁতে ব্যথা হচ্ছে, বাট তাদের হচ্ছে ফেশিয়াল রিজিয়নের মাসেল পেইন। যে কোনো কারণে, যে কোনো এটিওলজির কারণে তারা হচ্ছে ফেশিয়াল রিজিয়নের মাসেল পেইনের জন্য তাদের এমন মনে হচ্ছে যে তাদের দাঁতে ব্যথা। তখন আমরা সেই অনুযায়ী ইনভেস্টিগেশন করব, সেই অনুযায়ী রেডিওগ্রাফ দিব, সেই অনুযায়ী হচ্ছে আমরা মেডিকেশন দিব। যদি আমরা তখনও ডায়াগনোসিস করতে না পারি যে পেশেন্টের কোনো মাসকুলার পেইনও নাই, তখন আমরা কিভাবে ডায়াগনোসিস করব যে আসলে তাহলে ব্যথাটা কোথা থেকে আসছে? তখন আমরা এই ধরনের একটা হিস্ট্রি নিতে পারি যে পেশেন্টের কি কোনো প্রিভিয়াস কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার ছিল, বা কার্ডিয়াক কন্ডিশনের কোনো হিস্ট্রি আছে, বা এই ধরনের কোনো সার্জারি সে করেছে, কোনো কার্ডিয়াক সার্জারি। কার্ডিয়াক পেইনগুলো অনেকটা হচ্ছে রেডিয়েট করে, কার্ডিয়াক পেইনগুলো অনেকটা হচ্ছে রেফার করে, অনেক জায়গায় হচ্ছে রেডিয়েট করে। এই কারণে অনেক সময় এটা কিন্তু রেয়ার কেস, বাট অনেক সময় হচ্ছে পাওয়া যেতে পারে। রেয়ার, বাট একেবারে যে পাওয়া যায় না তা না। কার্ডিয়াক পেইন রেডিয়েট করে এমন একটা অবস্থা সৃষ্টি করতে পারে যে আপনার মনে হচ্ছে আপনার দাঁতে ব্যথা হচ্ছে। সো এক্ষেত্রে এমন একটা কিছু আমরা হিস্ট্রি নিতে পারি যে আপনার কি হাঁটা চলার সাথে কোনো দ্রুত কোনো অ্যাক্টিভিটিসের দ্বারা কি আপনার কি ব্যথাটা অ্যাগ্রেভেট করে কিনা। তখন পেশেন্ট যদি পজিটিভ হিস্ট্রি দেয়, তখন আমরা বুঝতে পারবো যে আসলে পেশেন্টের ওই কার্ডিয়াক কন্ডিশনের জন্যই এই ব্যথাটা হচ্ছে। তখন আমরা হচ্ছে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিব, সেই অনুযায়ী হচ্ছে ডাক্তারের কাছে রেফার করে দিব। এরপরেও যদি আমরা আসলে কোনো ডায়াগনোসিস করতে না পারি যে আসলে পেশেন্টের কি সমস্যার কারণে দাঁতে ব্যথাটা হচ্ছে, বিকজ এতগুলা কজ যে আমরা দেখলাম, এতগুলা হিস্ট্রি যে আমরা নিলাম, এতগুলা ডিজিজ সম্পর্কে যে আমরা, এতগুলা ডিজিজকে যে আমরা এক্সক্লুড করার চেষ্টা করলাম যে আসলে কোনটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, তো আমরা হচ্ছে জেনেই আসলাম যে আসলে তার সমস্যাটা কি হচ্ছে। যদি আমরা একেবারেই কোনোই সমস্যা না পাই, তখন হচ্ছে আমাদের ভেবে নিতে হবে এটা হচ্ছে পেশেন্টের এক ধরনের সাইকোজেনিক পেইন। তখন আমরা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিতে রেফার করে দেব, শেষ। তাহলে আমার মনে হয় আজকের পর থেকে এই ধরনের পেইন ডায়াগনোসিস করার ক্ষেত্রে কারোর কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থাকে বা বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা আবার কাইন্ডলি একটু শুরু থেকে একবার সেশনটা দেখে নেবেন। আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ধন্যবাদ।